আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দর্শক, শুভাকাঙ্ক্ষী যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, তাদের সকলকেই বিমর্ষ চিত্তে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্বতাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের বামপন্থী, ডানপন্থী, লিবারেল, সেকুলার দলমত নির্বিশেষে যে সকল প্রগ্রেসিভ মানুষের যে একটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ সবার মতো আমরাও করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে। অনেক সংগঠন আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, ওইভাবে কারো বিরুদ্ধে খুব একটা মামলা হয় নাই, গ্রেপ্তার হয় নাই, হয়রানি হয় নাই। সেখানে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের আপনার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি, ঢাকায় তিনটি এবং ঢাকার বাইরে আরও 4-5টি মামলা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 60 জনের মতো গ্রেপ্তার হয়েছে এবং ঢাকার বাইরে কয়েকজন জামিন পেলেও এখনও আমাদের 52 জন এখনও গ্রেপ্তার আছে এবং বেশ কয়েকজন রিমান্ডেও আছে। রিমান্ডে নিয়ে তাদেরকে অমানবিক নির্যাতন করা হচ্ছে। যে নির্যাতন আপনারা যেমনটি শুনেছিলেন যে কার্টুনিস্ট কিশোর লেখক মুশতাক আহমেদকে যেভাবে কারাগারে নির্যাতন করা হয়েছিল, ডেইলি স্টার সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছিল যে তাদের যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তাদেরকে এমন বেদম প্রহার করা হয়েছে তারা মলমূত্র ত্যাগ করেছে। ঠিক একইভাবে আমাদের বেশ কিছু সহযোদ্ধাকে, বিশেষ করে শাহবাগ থানায় এমন নির্যাতন করেছে, আপনার কাঁচা মরিচ ভেঙে আমাদের সহযোদ্ধাদের চোখে দিয়েছে, তাদের নখের মধ্যে পিন ঢুকিয়ে নির্যাতন করেছে, বেধড়ক মারধর করেছে এবং বেশ কিছু সহযোদ্ধাকে আটক করে তাদের পরিবারের কাছে টাকা দাবি করেছে যে তাদের মুক্ত করার জন্য। তো এই ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাকেও গুম করার চেষ্টা করেছিল। তখন আমি তার 2-3 দিন আগেই কিন্তু ফেসবুক পোস্টে এবং লাইভে এসে জানিয়েছিলাম যে বিশেষ করে বর্তমানের এই রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যে আমাদের দেশে যে সরকার রয়েছে, তারা যেহেতু একটা অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার এবং কর্তৃত্ববাদী সরকার এবং ভারতের বলা চলে যে আপনার একটা দালালি করা গোলাম সরকার, যারা ভারতের কথাই এদেশের রাজনৈতিক পলিসি ঠিক করে থাকে, এদেশের ভিন্ন মত এবং বিরোধীদের উপরে দমন পীড়ন করে থাকে, মামলা হামলা পরিচালনা করে থাকে, কখনো কখনো জঙ্গিবাদের নাটক সাজিয়ে থাকে, নানান ধরনের অঘটনা ঘটিয়ে থাকে। সেই তাদের এই যে বিনা ভোটের যে সরকার, যাকে আন্তর্জাতিক গণমাধ্যম বর্ণনা করছিল যে মাফিয়া সরকার হিসেবে, যে আপনার আল জাজিরার মতো গণমাধ্যম, সেই মাফিয়াদেরকে তাদের রক্ষাকর্তা ভারত বলেছে যে বর্তমান সময়ে যেহেতু আপনার এই মোদী বিরোধী আন্দোলনে ভিপি নুরদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ একটা লিডিং পজিশনে ছিল, তারা যেহেতু এই আন্দোলন সর্বপ্রথম শুরু করেছিল এবং তাদের ফলেই অন্যান্য মানুষ এই আন্দোলন করেছিল, সুতরাং তাদেরকে রাজনৈতিকভাবে উঠতে দেওয়া যাবে না, তাদেরকে দমন পীড়ন করতে হবে। এবং যে কারণে আমাদের সেই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে পণ্ড করার জন্য এবং আমাদের উপরে মামলা দেওয়ার জন্য ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে সেদিন হামলা করেছিল এবং আমাদের উপরে মিথ্যা মামলাও দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীতে যদিও শুরুর দিকে এই মোদী বিরোধী আন্দোলন বলা চলে যে বাংলাদেশের বিশেষ করে আপনি ধরেন বামপন্থী, ডানপন্থী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক বিভিন্ন মহল থেকেই বর্তমান যে ভারত সরকার, বিশেষ করে যে ভারতের উগ্র হিন্দুত্বতাবাদী যে বিজেপি সরকার, যারা একটা উগ্র হিন্দুত্বতাবাদের ভিত্তিতে ভারতে রাষ্ট্র পরিচালনা করে থাকে এবং বহির্বিশ্বের সাথেও সম্পর্ক মেনটেন করে থাকে। এবং যে কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মোদী শুধুমাত্র ভারতের সেকুলার রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রেই হুমকি নয়, মোদী এবং মোদীর দল যে বিজেপি, তাদের পলিসি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবে। এবং ভারতেই মোদীর দেশ, বিশেষ করে যে বলে ভারতেই নোবেল বিজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে অসংখ্য মানুষ যারা এই যে বিজেপি তথা মোদীদের
এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব এবং সেখানে প্রতিবাদ করছে। সেখানে বাংলাদেশ সরকার এরকম একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এনে আসলে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চেয়েছিল এবং বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে চেয়েছিল। নানান ঘটনার প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে আপনার 26শে মার্চ কিভাবে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে, 27শে মার্চ কিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটেছিল এবং এই যে সহিংসতাগুলো ঘটেছে আসলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে, কিন্তু আমি লাইভটি বেশি দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘক্ষণ লাইভে অনেকের শোনার আবার ইন্টারেস্ট থাকে না। সেখানে আমি খুব সংক্ষিপ্ত করব। সেখানে আমি বলবো যে এই যে সহিংসতাগুলো ঘটিয়েছে সেগুলোর যদি 2-3টি ঘটনা আপনারা পর্যবেক্ষণ করেন, যে 26শে মার্চ কারো কর্মসূচি ছিল না, সেখানে আপনার বাইতুল মোকাররমে কেন এইভাবে একটা সংঘর্ষময় পরিস্থিতির সৃষ্টি হলো, তো সেই ঘটনাগুলো ফাইন্ড আউট করতে গিয়ে বিভিন্ন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা দেখিয়েছেন যে সেখানে প্রথমত ছাত্রলীগ যুবলীগের একটা অংশকে আপনার গ্যাঞ্জাম করার জন্য বা মুসল্লিদেরকে উস্কে দেওয়ার জন্য তাদেরকে মসজিদে পাঠিয়েছিল নামাজ পড়তে। দ্বিতীয়ত কথা, আর একটা অংশকে আপনার মসজিদের বাইরে লাঠি সোঁটা হকি স্টিক আপনার দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত রেখেছিল যে এই মুসল্লিদেরকে উস্কে দিলে যখন মুসল্লিরা প্রতিক্রিয়া দেখাবে তখন এইদিকে যেন তাদের উপরে হামলা এবং নারকীয় তাণ্ডব চালানো যায়। তো তাই হয়েছে, নামাজ আপনার শেষ করতে না করতেই ওই দেখা যায় ছাত্রলীগ যুবলীগের অংশটাই তারা ওই পাঞ্জাবি টুপি টাপি পরেই বাইতুল মোকাররম থেকেই স্লোগান দিয়েছিল যে মোদির বিরুদ্ধে, এবং এদিকে তাদের যে অংশটা তারাই তখন আবার ক্ষিপ্ত হয়েছিল। জেনারেল মুসল্লি যারা বাইতুল মোকাররমে তো শুধুমাত্র হেফাজত নামাজ পড়তে যায় এমনটা না, বাংলাদেশের একটা পবিত্র স্থান জাতীয় মসজিদ, অনেকেই সেখানে নামাজ পড়তে যায়। তো সেখানে অন্যান্য মানুষও নামাজ পড়তে গিয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের এই উস্কানিতে তখন বিভিন্ন মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছিল যে না, একজন মুসলমান হিসেবে তিনি তো আসলে যেভাবে উস্কানি দেয় ঠিক থাকতে পারে না। তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, কথা বলেছিলেন। দেন ছাত্রলীগ যুবলীগের যে সশস্ত্র অংশটা যারা হকি স্টিক, রড, লাঠিসোঁটা নিয়ে অস্ত্র পিস্তল নিয়ে উপস্থিত ছিল, তারা তখন দেদারসে মামলা তাণ্ডব চালাতে শুরু করলো এবং এর দায় দিতে শুরু করলো যে বাইতুল মোকাররমের ঘটনাটি আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দলের, বিশেষ করে হেফাজতে ইসলাম সহ অন্যদেরকে। এখানে তাদের ব্যাখ্যা যে হয়তো হেফাজত কিংবা ধর্মভিত্তিক কোনো সংগঠনকে দিয়েও সরকার এই গেমটা খেলতে পারে। তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে, সরকার যাকে দিয়ে গেম খেলুক না কেন, যাদেরকে উস্কে দেখ না কেন, তার দায় তো সরকারের। সেই দায়টা তো আপনার কোনো ধর্মভিত্তিক সংগঠন হেফাজত কিংবা মুসল্লিদের নয়। কাজেই সেখানে আমরা কেন সরকারকে গিল্টি করব না? তারপরে আপনি দেখেন বাইতুল মোকাররমে ঘটনা ঘটতে না ঘটতেই চট্টগ্রামের হাটহাজারী, যাত্রাবাড়ির আপনার যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া সমস্ত জায়গায় একটা বিদ্যুৎ গতিতে এর প্রতিবাদ বলেন, সহিংসতা বলেন, একটা শুরু হতে লাগলো, যেগুলো অনেক ক্ষেত্রেই সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তারপরের দিন হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা আপনার হরতাল আহ্বান করলো। সেই হরতালে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তাদের বিভিন্ন জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে বিভিন্ন কারণে তারা আপনার সমর্থন দিল এবং তাদের জায়গা থেকেও প্রতিবাদ করলো। আমরা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ যে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলাম, সেখানে দেখেন আমাদের বিরুদ্ধেও কিন্তু মতিঝিল থানায় মামলা হয়েছিল, আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধাকেও আটক করা হয়েছিল। কাজেই আমাদের তো একটা ফরজ দায়িত্ব যে তখন আমাদের সহযোদ্ধাদের মুক্তির জন্য আন্দোলন করা। 40 জন সহযোদ্ধাকে তখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। কাজে আমরা তো বসে থাকতে পারি না, আমাদের জায়গা থেকে আমরাও প্রতিবাদ করেছি। সরকার আরও গেম খেলেছে, আগুনে ঘি ঢেলেছে, আবার সহিংসতা ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মধুপুর বিভিন্ন জায়গায় যে সরকারের যে গুন্ডা বাহিনী, পান্ডা বাহিনী, ছাত্রলীগ যুবলীগ তাদেরকে লেলিয়ে দিল, একটা সংঘর্ষ এবং সহিংস পরিস্থিতির সৃষ্টি হলো। এবং এই ঘটনাটা ঘটিয়ে সরকার রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য হচ্ছে সরকার বিশেষ করে হেফাজত সহ বিভিন্ন সংগঠনের উপরে দায় চাপাতে লাগলো এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবে একটা মেসেজ বা বার্তা দিতে তারা চেষ্টা করলো যে আসলে এই যে সহিংসতার ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা একটা মৌলবাদী গ্রুপের কাজ, এটা একটা ফ্যানাটিক অর্থাৎ ধর্মান্ধ গ্রুপের কাজ, এটা একটা উগ্রবাদী গ্রুপের কাজ। এবং এই যে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন যে ধর্মভিত্তিক সংগঠন, এরা হচ্ছে আপনার জঙ্গিবাদের সাথে জড়িত এবং এরা বাংলাদেশে এখন এদের উত্থান ঘটতেছে। কাজেই এদেরকে ঠেকাতে হলে শেখ হাসিনার সরকারই হচ্ছে একটা উত্তম প্রতিষেধক বা একটা উত্তম প্রতিকার। অর্থাৎ সরকার আন্তর্জাতিকভাবে তারা এই উগ্রবাদী একটা শক্তিকে আপনার মৌলবাদী
একটা শক্তিকে, সেটা মৌলবাদ সাজিয়ে হোক আর যেভাবেই হোক, একটা প্রতিপক্ষ হিসেবে আন্তর্জাতিক মহল তথা বাংলাদেশের সেকুলার কিংবা লিবারেল বুদ্ধিজীবী একটু প্রগ্রেসিভ মাইন্ডেড লোকজন, উদারনৈতিক চিন্তা ভাবনা করে যারা, তাদেরকে দেখাতে চাচ্ছে, যাতে তারা মনে করে যে শেখ হাসিনা তো এই মুহূর্তে ক্ষমতায় থাকা উচিত। কারণ শেখ হাসিনা ওই উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, কাঠমোল্লা তাদেরকে ঠেকাতে শেখ হাসিনাই বেস্ট। তারা এইটাকে একটা এস্টাবলিশ করতে, এই গেমটাকে একটা প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে। সেটার কিছুটা নমুনা আপনারা ভারতের গণমাধ্যমগুলো আপনারা একটু পর্যবেক্ষণ করলে সেসব ভারতের গণমাধ্যমে কী ধরনের নিউজ এসেছে, কী ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে হচ্ছে, সেগুলোর দিকে একটু দৃষ্টিপাত আপনারা করলে পেয়ে যাবেন। কারণ এখানে এই যে মোদি বিরোধী আন্দোলন, এটা তো বাংলাদেশের বামপন্থী, ডানপন্থী, শিক্ষক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বিভিন্ন মহল করেছে, এটা তো অস্বীকার করা হয় নাই। কিন্তু আপনারা যদি দেখেন যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে ওইভাবে এই আন্দোলনটাকে সঠিক পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরতে পারেনি, অনেক ক্ষেত্রেই হয়তো কিছু কিছু নিউজ পোর্টাল তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আপনার সরকারের একটা প্রি প্ল্যান, সুতরাং সরকার এখানে হাজার হাজার কোটি টাকা ঢেলেছে যে আন্তর্জাতিক গণমাধ্যম যেন এই বিষয়টা এইভাবে নিউজ করে। কারণ দেশের গণমাধ্যমগুলোকে তারা তো তুড়ি দিয়ে নিয়ন্ত্রণ করে থাকে, কারণ নিয়ন্ত্রণ করার প্রতিনিধি প্রত্যেকটা হাউজে থাকে। সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নানাভাবে তারা ধরেন ম্যানিপুলেট করেছে, কিংবা আপনার নানাভাবে তারা প্রভাব বিস্তার করেছে, টাকা পয়সা খরচ করেছে যেন আন্তর্জাতিক মিডিয়া যেন খুব পজিটিভ নিউজ না আসে। বিশেষ করে এখানে এই সরকার ভারতকে ব্যবহার করেছে। কারণ বর্তমান এই সরকার যেহেতু ভারতেরই একটা বলা চলে যে রাজনৈতিক এক্সটেনশন হিসেবে বাংলাদেশে কাজ করছে এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করছে, সেই জায়গা থেকে আপনার ভারতীয় গণমাধ্যমগুলোকেও ব্যবহার করেছে। যে ভারতীয় গণমাধ্যম এখানে নিউজ করেছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদীরা আপনার কি বলে আপনার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্দোলন সংগ্রাম করেছে, ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, মোদির বিরুদ্ধে আন্দোলন করেছে, পাকিস্তানপন্থীরা বাংলাদেশে সহিংসতা ঘটিয়েছে। এগুলো ভারতের গণমাধ্যমের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যমের নিউজ এগুলো। এবং আপনার বিশেষ করে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটা বিবৃতি এরকম দিয়েছিল যে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে যে তারা মৌলবাদীদের, উগ্রবাদীদের, পাকিস্তানপন্থীদের দমন করতে সহজ হয়েছে। অর্থাৎ তারা এই যে মোদি বিরোধী আন্দোলন, যেটি কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা ভারতের বিরোধিতা করেন তাদের সাথে আমার দ্বিমত রয়েছে। কারণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্র ভারত রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না। কারণ বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে ভারত রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। সেই জায়গা থেকে আমরা বারবার বলি যে আমরা ভারতের শোষণ নীতি, বৈষম্যের নীতি, আপনার নিপীড়নের নীতি, এই নীতিগুলোর আমরা সমালোচনা করি। যেমন সীমান্তে নিকটবর্তী দেশ হিসেবে এভাবে উচিত না যেভাবে ভারত আমাদের উপরে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে, প্রতিনিয়ত মানুষ মারছে, বাণিজ্যিক ক্ষেত্রে আমাদেরকে যে ঠকাচ্ছে, আমাদের দেশ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশের পণ্য ওইভাবে আপনার তারা নিচ্ছে না, কিংবা বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে তারা আগ্রাসন চালাচ্ছে। এমনকি রাজনৈতিক দল কারা ক্ষমতায় থাকবে, এমনকি প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু পদ পদবিও ভারত রেকমেন্ডেশন দিয়ে সরকারকে বাধ্য করে যে ওই পদগুলোতে যেন এই লোকগুলোকে বসানো হয়। তো এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের একটা হস্তক্ষেপ, আমরা কিন্তু ভারতের এই নীতির আমরা বিরোধিতা করি, আমরা কিন্তু ভারত রাষ্ট্রের কখনোই বিরোধিতা করি না। তো সেই জায়গা থেকে আমরা ব্যক্তি মোদির বিরোধিতা করেছিলাম, যেহেতু তিনি নিজ দেশেই বিতর্কিত এবং বিশেষ করে তিনি গুজরাট দাঙ্গা সহ অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন নিপীড়নে জড়িত এবং তিনি একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে বিশ্বে চিহ্নিত এবং তার দল একজন উগ্র সাম্প্রদায়িক হিসেবেই ভারতবর্ষেও চিহ্নিত। তার দেশেই অন্যান্য রাজনৈতিক দলগুলোই স্লোগান দিচ্ছে যে বিজেপির কি অনেক গুণ, ধর্মের নামে মানুষ খুন, এই ধরনের স্লোগান দিচ্ছে। কাজেই সেই জায়গা থেকে আমরা আমাদের সচেতনতার জায়গা থেকে আমরা বিরোধিতাটা করেছিলাম। কিন্তু বাংলাদেশের এই যে আপনার সরকার, যারা আপনার ক্ষমতায় থাকার জন্য একেবারে আমি বলবো বিবেক বুদ্ধিহীন হয়ে গেছে, মানুষ থেকে অনেকটা অমানুষ হওয়ার দিকে তারা ধাবিত হচ্ছে, স্বাভাবিক মনুষ্য গুণাবলী তারা হারিয়ে ফেলছে, যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের মানুষের উপরে তারা গুম খুন চালাচ্ছে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চালাচ্ছে। যে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি একাধিক লাইভে বলেছি, এই কথাগুলো মানুষের
কানে পৌঁছানো দরকার, মানুষের মধ্যে আলোচনা দরকার, শোনার দরকার। সেই ক্ষেত্রে বলবো, যেহেতু সোশ্যাল মিডিয়া অন্তত আমাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম আছে, মূলধারার গণমাধ্যমকে যেহেতু সরকার নানাভাবে নিয়ন্ত্রণ করে, এবং যেহেতু টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমের মালিক আপনার সরকারি দলের এমপি মন্ত্রীরা, সেখানে আমাদের এই প্রতিবাদী কণ্ঠগুলো, বাংলাদেশের জনগণের পক্ষের কথাগুলো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কথাগুলো ওইভাবে গণমাধ্যমে এখন আর আলোচনায় হয় না। যে কারণে ফেসবুক তথা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ একটা বিকল্প মিডিয়া হিসেবে ইতিমধ্যেই গ্রহণ করেছে। এবং দেখবেন বেশ কিছু গণমাধ্যম, আমি অবাক হয়েছি, বাংলাদেশের কোনো গণমাধ্যম, কোনো বাপের বেটা চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে ওই গণমাধ্যমের টকশো এক নাগারে 20,000 থেকে 25,000 মানুষ দেখছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার এমন এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো টকশো মানুষ 20, 25, 30,000 না, 60, 70,000 পর্যন্ত মানুষ একত্রে দেখছে, এবং মিলিয়ন্স অর্থাৎ লাখ লাখ ভিউ হচ্ছে। কেন? কারণ মানুষ বুঝতেছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিগুলো যে কথা বলছে, এগুলো একটা সঠিক কথা বলছে, জনগণের পক্ষে কথা বলছে, সাহসী উচ্চারণ করছে, দেশের জন্য কথা বলছে। কাজে সে কারণে আমি অনুরোধ করব যে এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন, লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সর্বোচ্চ মহলে ছড়িয়ে দিবেন। সর্বোচ্চ আর হয়তো আপনার 5-7 মিনিটের বা 8-10 মিনিটের মধ্যে লাইভটি শেষ করার চেষ্টা করব। তো যেটি বলছিলাম, আপনারা দেখেছেন কিছুদিন আগে, আপনার 4 এপ্রিল না 5 এপ্রিল, কিছুদিন আগে আমাকে যে গুম করার চেষ্টা করা হয়েছিল, সেটি তো আমি আগেই ব্যক্ত করেছিলাম যে এই সরকারকে, আপনার ভারত যে সরকারের যে বন্ধু রাষ্ট্র ভারত, বা সরকারের যে ব্যাকআপ রাষ্ট্র ভারত, তারা আপনার সরকারকে পরামর্শ দিয়েছিল যে বাংলাদেশে এই ইসলামপন্থীদের উপরে দমনপীড়ন চালাও, কওমি মাদ্রাসা বন্ধ করো, এবং ভিপি নূরদেরকে গুম করে দাও, তাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না। যে কারণে সাথে সাথেই সরকার, আমরা দেখেছি যে আপনারা যদি দেখেন যে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন বন্ধুদের বাসা বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে, ছাত্রলীগ গিয়ে হুমকি দিচ্ছে। আমরা বারবার বলেছি যে প্রশাসনের তো এরকম একটা নৈতিকতা বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ করা উচিত না। কারণ প্রশাসন আজকে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সাথে কাজ করবে, কালকে অন্য কেউ আসবে, তাদের সাথে কাজ করবে, কিংবা পরের দিন আপনার অন্য কেউ আসবে, তাদের সাথেও কাজ করবে। কাজেই প্রশাসনের তো এইভাবে আওয়ামী লীগের কথা মতো জনগণের যেটা বলে সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার হরণ করা উচিত না, এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালানো উচিত না। আপনারা দেখেছেন যে সাবেক সেনা কর্মকর্তা আপনার জাফর আহমেদ, তারপরে আমাদের লন্ডনের শহীদ ভাই, সাংবাদিক ইলিয়াস সহ বিভিন্ন মানুষ যারা এই সময় দেশের বাইরে থেকেও একটু প্রতিবাদ করার চেষ্টা করে যাচ্ছে, তাদের পরিবারকে সরকার হয়রানি করছে। কাদের দ্বারা? প্রশাসনকে ব্যবহার করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের পরিবারকে হুমকি দিচ্ছে, তাদের জায়গা জমি দখল করাচ্ছে, এইভাবে তারা হয়রানি করছে। আর যেই কথাটি বলতেছিলাম যে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, অনেকে বলে সেন্সরশিপ তারা নিজেদের উপর আরোপ করেছে, অনেকে বলে তাদের ব্যবসা বাণিজ্য টেকাতে, কিংবা কেউ কেউ সুযোগ সুবিধা অটুট রাখার জন্য আসলে সরকারকে চটাতে চাচ্ছে না, সরকারের বিরুদ্ধাচরণ করতে চাচ্ছে না। যেটি বলছিলাম, গত 5ই মে যে আমাকে গুম করার জন্য যে সরকারের একটা প্ল্যান 4 এপ্রিল যেটি ব্যর্থ হয়েছে, আমার লাইভের মাধ্যমে যখন আমি জনগণকে আহ্বান করেছিলাম যে আমাকে সেভ করার জন্য, জনগণ এগিয়ে এসেছিল, সরকার ব্যর্থ হয়েছে, এই মাফিয়ারা ব্যর্থ হয়েছে। তো 5ই মে আমি এই সার্বিক পরিস্থিতি আপনার জানাতে আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম। বেশ কয়েকটি গণমাধ্যমকে আমি নিজে ফোন করেছিলাম। তখন 2টি গণমাধ্যম থেকে আমাকে বলা হয়েছিল, ভাই এই মুহূর্তে আপনার গোয়েন্দা সংস্থা থেকে কড়া নিষেধ আছে যেন আপনাদের কোনো খবর আমরা পরিবেশন না করি। এবং আপনি যদি দেখেন যে আমরা 5ই মে যে প্রেস কনফারেন্সটি করেছিলাম, বাংলাদেশের কয়েকটি প্রিন্ট গণমাধ্যমে সেই সংবাদগুলো এসেছে, একটা টিভি চ্যানেল বা ইলেকট্রনিক মিডিয়ায় সেই সংবাদটি উঠে আসেনি। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি, আমি আসলে সংবাদ মাধ্যমের ওইভাবে দায় দিচ্ছি না খুব একটা, কারণ স্বাভাবিকভাবে তারা তো সরকারের আতঙ্কে থাকি। তো আমি এই জিনিসটা, তারপরেও আমি আবার তাদের একটু দায়ও দিব, কারণ এইভাবে যদি তারা সরকারের কাছে নিজেদেরকে সোপর্দ করে রাখে, তাহলে তো গণমাধ্যমগুলো তাদের বিশ্বাসযোগ্যতা দিন দিন হারাবে, মানুষ গণমাধ্যমের উপরে বিশ্বাস হারাবে। কাজেই সেই ক্ষেত্রে তাদেরও কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি স্বাধীন স্বতন্ত্র পলিসি থাকতে হবে। যেমন ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়ে আপনার শুরুর দিকে এদেশের সংবাদ মাধ্যমে যারা কাজ করে, সাংবাদিকরা,
এবং সম্পাদক পরিষদ থেকে সিনিয়র সাংবাদিকরাও এটা নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং দুর্ভাগ্য যে সেই কথা বলাটা, সেই প্রতিবাদটা তারা খুব বেশি দূর নিয়ে যায়নি। কথিত আছে যে অনেকে, যেটা এই সরকার দলীয় সাংবাদিক নেতারা অনেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ গাড়ি বাড়ি ফ্ল্যাট পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, যে কারণে সেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আর তারা ওইভাবে আগাননি। যে কারণে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সবসময় সাংবাদিক নিপীড়ন, গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা, গণমাধ্যমকে সংকুচিত করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কারণ গণমাধ্যম একটা দেশের দর্পণ স্বরূপ, গণমাধ্যম একটা সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন ঘটায়। কাজেই সেই দেশে যদি বিশ্বাসযোগ্য, আস্থাভাজন, বস্তুনিষ্ঠ গণমাধ্যম না থাকে, তাহলে কিন্তু সেই জাতি একটা বিভ্রান্তিতে পড়বে এবং সেই বিভ্রান্তি একটা জাতিকে, আমি বলবো, একটা বিপর্যয়ের দিকে ধাবিত করতে পারে। কাজেই সেই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে সবিনয় অনুরোধ করব বাংলাদেশের সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমকে, আপনারা অন্তত আপনাদের জায়গা থেকে একটু দায়িত্বশীল আচরণ করুন। এই মাফিয়া সরকারের দমন পীড়নের সাথে আপনারা নিজেদেরকে আত্মসমর্পণ করেন না। তো এটা আমি বলছি, সেজন্যই আমরা বলছিলাম, যেহেতু এই সোশ্যাল মিডিয়া এখন একটা বিকল্প গণমাধ্যম হয়ে উঠছে, সে কারণে আপনারা দেখেন এই সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য সরকার নানা ধরনের অপতৎপরতার আশ্রয় নিয়েছে, অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের নেটওয়ার্ক ডাউন করে দিয়েছে। সেখানে ফেসবুক কর্তৃপক্ষ বলছে যে বাংলাদেশ সরকার কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অ্যাক্সেস আছে যে তারা ফেসবুক ডাউন করে দিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু ফেসবুকের যে বিকল্প মাধ্যম সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার, সেসব আপনার সোশ্যাল মিডিয়াতেও আমাদের সরব হতে হবে, ইউটিউবে আমাদেরকে সরব হতে হবে এবং পাশাপাশি আমরা বাস্তবিকভাবে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য মানুষের মধ্যেও এই আলাপটা এই সময় আমাদের তুলতে হবে যে বর্তমানে দেশে কি হচ্ছে এবং এতে দেশের ভবিষ্যৎটা কোন দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সরকার, জি যেটি বলছিলাম, যে বর্তমান সরকার যেভাবে আপনার ভারতের সাথে আতাত করে এদেশে রাজনীতি করছে এবং এদেশের রাজনীতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এদেশে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে ধরনের দুর্বৃত্তায়নের পথ বেছে নিয়েছে, সেখানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রশাসনের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। প্রশাসনের অনেক ক্ষেত্রে চেইন অফ কমান্ড বা আপনার আদেশ নির্দেশনা মানছে না, কারণ সরকার যেভাবে জনগণের উপরে দমনপীড়ন চালাতে বলছে, প্রশাসনের মধ্যে একটা অংশ বিভক্ত। তারা আসলে নিজেদের বিবেকের তাড়নায়, কিংবা তারাও তো এদেশের নাগরিক, তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনই তো রাজনীতি করছে। আজকে আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি বা আওয়ামী বিরোধী রাজনীতি করছি, কিন্তু আমার অনেক ক্লোজ আত্মীয় স্বজন তো আওয়ামী লীগ করছে। কাজেই এই সরকারের যদি পরিবর্তন হয়, আমি কি তাদের মাথায় বাড়ি দিতে পারবো? আমি কি তাদেরকে এলাকা ছাড়া করতে পারবো? এটা তো আমি পারবো না। ঠিক একইভাবে আজকে যখন আমিও ভিন্ন মতের একটা রাজনীতি করি, আজকে যে আওয়ামী দুর্বৃত্তায়নের যে পলিসিতে, যেখানে তারা ভিন্ন মতের উপরে হামলা চালাচ্ছে, মামলা চালাচ্ছে, তাতে আমি বিশ্বাস করি যে ওই আওয়ামী রাজনীতি করা আমার আত্মীয় স্বজনও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, আওয়ামী লীগের প্রতি রুষ্ট হচ্ছে। এটা একটা স্বাভাবিক। কাজেই সেক্ষেত্রে যে প্রশাসনকে তারা যেভাবে বিরোধী নিশ্চিহ্ন করার জন্য, গুম খুন দমন পীড়নের জন্য ব্যবহার করতে চাচ্ছে, এটাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের একটা অংশ তারা বলছে, এই যে তারা সরকারের আপনার যে নোংরা পলিসি বাস্তবায়ন করতে গিয়ে যে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছেন, মানবাধিকার সংগঠনগুলোর রেড লিস্টেড হচ্ছেন, এটা তো প্রশাসনের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। যেমন আপনি জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের র্যাব হচ্ছে আমেরিকার ম্যাগনিটস্কি অ্যাক্টের আপনার অধীনে তাদের উপরে একটা নিষেধাজ্ঞা আসতেছে এবং স্বাভাবিকভাবে আমেরিকা যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুতরাং এই নিষেধাজ্ঞাটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, লন্ডন, অন্যান্য দেশও কিন্তু আরোপ করতে পারে। কাজে সেই ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক বিপর্যয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপরে আপনারা আসতে পারে এবং সেটা আলটিমেটলি আমাদের দেশের উপরেই আসবে। তো সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের মধ্যেও এই ধরনের একটা দ্বিধা বিভক্ত তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে এই যে আন্দোলন সংগ্রামগুলোতে প্রশাসনের কিছু সিলেক্টিভ লোক, যারা সবসময় মারমুখী ধারে উগ্র আচরণ করে অন্যায়ভাবে জনগণকে হয়রানি করে থাকে। আমি আজকে দেখেছি আপনার, বিশেষ করে আপনার আজকে একটা ভিডিও দেখেছি, সেটা কবেকার আমি জানি না, কিছু ছাত্ররা প্রেস ক্লাবে দাঁড়াতে চেয়েছিল, সেখানে প্রশাসনের লোকজন ব্যানারটা কেড়ে নিয়ে টান দিয়ে নিয়ে যাচ্ছে। আপনার মগবাজারে আজকে পাঠাও রাইডার, তাদের উপরে একটা বর্বর আক্রমণ চালানো হয়েছে। আচ্ছা, এই যে আমরা দেখি, বিভিন্ন সময় দেখেছি
দেশের বিভিন্ন জায়গায় বিএনপি কিংবা বিরোধী দলের লোকজন তারা আপনার একটা সংবাদ সম্মেলন দাঁড়ালে, মিছিল মিটিংয়ে দাঁড়াতে গেলে পুলিশ অকারণেই তাদেরকে লাঠি দিয়ে গুতায়, মারধর করে, পেটায়, পেছন থেকে বাড়ি মারে, ব্যানার টেনে দেয়। এইটা কি আইন শৃঙ্খলা বাহিনীর রাইটস আছে কিনা? তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, জনগণের জান মাল রক্ষার দায়িত্বে নিয়োজিত। কাজে সেই ক্ষেত্রে সভা সমাবেশ, মিছিল মিটিং করা, মানুষের নিরস্ত্র সমবেত করা হওয়া, এটা তো একটা সাংবিধানিক অধিকার। এখানে কেন পুলিশ বাধা দেবে? এখানে আমি যেটা আমার আর একটা উদ্বেগের জায়গা ছিল, এই যে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী হিসেবে দাবি করেন, নিজেদেরকে প্রগ্রেসিভ সেকুলার মাইন্ডের দাবি করেন, আপনারা দুই একটা ঘটনা ঘটলে, সাম্প্রদায়িক ঘটনা ঘটলে সেগুলো নিয়ে যেভাবে সরব হন, এই যে সরকারের দমন পীড়ন, সরকারের যে মাফিয়া নীতি, ভিন্ন মতের উপরে যে দমন পীড়ন, এই যে আপনার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর যে উগ্র আচরণ এবং জনগণের প্রতি যে মারমুখী আচরণ, এগুলো নিয়ে আপনারা কেন সরব হন না? এই যে মানবাধিকার লঙ্ঘন, এগুলো নিয়ে আপনারা কেন সরব হন না? আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যেটা দেখেছি যে পুলিশ মাইকে ঘোষণা দিয়ে প্রশাসনের লোকজন তারা আপনার তাদের স্ব কর্মস্থল অনেকে ত্যাগ করেছে, কর্মস্থলে থাকেন নাই। এখন এটা কি তাদেরকে মানে উস্কে দেওয়ার জন্য নাকি আতঙ্কের কারণে? আপনারা কিছুদিন আগে ফরিদপুরের সালথায় যে ঘটনাটি ঘটলো, যে এই লকডাউন নিশ্চিত করার জন্য একজন যুবককে যেভাবে পিটিয়ে কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়েছে, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তখন আপনার এই স্থানীয় প্রশাসনের সাথে একটা সংঘর্ষে জড়ালো। এর পরিণতিটা কি হবে? এবং এইভাবে এই যে আপনার হাটহাজারিতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, ফরিদপুরে হয়েছে, এইভাবে কেন প্রশাসন অকারণে মারমুখী হচ্ছে? কারণ সরকার প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে আজকে প্রশাসনকে উগ্র আচরণ করতে বাধ্য করছে। কারণ জুনিয়র হিসেবে যারা প্রশাসনে থাকে তাদেরকে তো সিনিয়রদের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু আলটিমেটলি এগুলো করে বর্তমান সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এবং এই যে আপনার কিছুদিন আগের ঘটনা আমরা যেটা দেখলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে সংসদে যে একটা বক্তব্য শুনলাম, সেটাতে আমরা মর্মাহত হয়েছি যে তিনি বলছেন যে এক ঘরের আগুন অন্য ঘরেও কিন্তু এসে পড়তে পারে। হেফাজত আগুন দিয়েছে, এই আগুন কিন্তু তাদেরও ঘরে এসে পড়তে পারে। তো আগুন হেফাজত দিয়েছে নাকি অন্য কোনো সংগঠন দিয়েছে, এইটা আপনার তথ্য প্রমাণ ছাড়া কেউ বলতে পারে না। সেখানে প্রধানমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তো এটা বলাটা একেবারেই অনুচিত। এবং সংসদে যদি প্রধানমন্ত্রী এই কথা বলেন, তাহলে তো তার নেতা কর্মীরা স্বাভাবিকভাবে উগ্র আচরণ করবে, এবং তারা তাই করছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে প্রধানমন্ত্রী বলার পরপরই ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মতের মানুষের বাড়িঘরে ভাঙচুর হামলা চালাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসাচ্ছে। যেমন গতকাল রাতে আমাদের যে মহেশখালীর আপনার আমাদের একজন সহযোদ্ধা যুব অধিকার পরিষদে কাজ করে, তার নাম এরশাদ, তার ব্যবসা বাণিজ্যিক তার একটা দোকান রয়েছে, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন, যেটির নাম দিয়েছিল যে বিপিনুর হার্ডওয়্যার। এইখানে ছাত্রলীগ, যুবলীগ হামলা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, তার সম্পদ, ঘর বাড়ি সম্পদ লুটপাট করেছে। মানে তাহলে কি প্রধানমন্ত্রীকে উস্কে দিলেন? এইরকম কি আচরণ আমরা দায়িত্বশীল প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আমরা আশা করতে পারি? কারণ প্রধানমন্ত্রী তো শুধুমাত্র আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী ওই হেফাজতেরও প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বিএনপির প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বিপিনুরদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেশের সমস্ত জনগণের তো প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে, একটা ডিবেট আছে যে আমরা বলি যে যেহেতু বর্তমানের সরকার অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, তারা অবৈধ এমপি মন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু তারপরে এটা তো সত্য যে তারাই দেশ চালাচ্ছে। কাজেই সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত এই রিজিমের পরিবর্তন হয়, এই অগণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয়, ততক্ষণ পর্যন্ত তো আপনার এরাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্বে আছে। কাজেই সেই ক্ষেত্রে আমি ক্ষিপ্ত হতে পারি, আমি প্রধানমন্ত্রীকে গালি দিতে পারি, অন্যান্য সংগঠনগুলো প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী তো বলতে পারবেন না, কারণ তিনি তো সকলের অভিভাবকের জায়গা আছেন, রাষ্ট্রের অভিভাবক, প্রধান নির্বাহী। কাজে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ আমাদের তো কখনোই কাম্য নয়। একজন প্রধানমন্ত্রী যদি আপনার ধরেন এই যে হেফাজতের মামুনুল হকের যে ঘটনাটি ঘটলো, ধরেন আমরা যেখানে সেই ঘটনাটিকে যেভাবে দেখানো হয়েছে, নারী সহ মামুনুল হক আটক হয়েছেন। আচ্ছা, নারী কি কোনো অবৈধ জিনিস? নারী কি কোনো মাদক দ্রব্য? নারী কি কোনো কি বলবেন আপনার নিষিদ্ধ বস্তু যে নারী সহ আটক হয়েছে? যেসব গণমাধ্যমগুলো দায়িত্ব জ্ঞানহীনভাবে সংবাদ
নিউজ পরিবেশন, নিউজ করলেন, হেডলাইন করলেন। আপনাদের কি কোনো মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে? সাংবাদিকতার ইথিক্স জানেন? ইথিক্স অ্যান্ড লাইবল একটা কোর্স আমরা সাংবাদিকতায় পড়েছি। এই যে সরকারের দালালি করতে গিয়ে, সরকারের পা চাটতে গিয়ে, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে একটা মহান পেশাকেও যে আপনারা এই যে কলঙ্কিত করছেন, নিজেরা কি ভাবছেন একবার কি করছেন, কেন করছেন, এর পরিণতিটা কি হতে পারে? এবার আসেন, মামুনুল হক এর যে নারী সহ ধরা পড়েছেন, সেখানে তিনি বৈধ স্ত্রী ছিলেন নাকি অবৈধ স্ত্রী ছিলেন, আমি সেই বিতর্কে যেতে চাই না। বাংলাদেশের আইন কি বলে, যদি একজন পুরুষ একজন নারীর যদি দুজনের প্রাপ্তবয়স্ক মানুষ সম্মতিতে কোনো তারা আপনার যৌন কাজও লিপ্ত হয়ে থাকে বা আপনার পরস্পর একটা সম্পর্কে জড়িয়ে থাকে, আইন তো সেখানে কোনো ব্যারিয়ার হয়ে থাকে না। তো এই যে যারা একটা সেকুলার ব্লক, প্রগ্রেসিভ ব্লক এবং যারা একটা উদারনৈতিক আপনার রাজনৈতিক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেন, তারাও যে মামুনুল হকের এই বিষয় নিয়ে যেভাবে নেতিবাচকভাবে সমালোচনা করলেন, প্রোপাগান্ডা ছড়ালেন, এটা কি আসলে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করেন যে এটা কি ঠিক ছিল কিনা, বা আপনাদের একটা স্ববিরোধিতা ছিল কিনা? তো যাই হোক, আমি মামুনুল হকের বিষয়ে আমি পক্ষে বিপক্ষে বলবো না, কিন্তু আমি বলবো যে স্বাভাবিকভাবে সেখানে মামুনুল হক যদি কোনো অপরাধ করে থাকে আইনের দৃষ্টিতে, অবশ্যই সেখানে আইন ব্যবস্থা নেবে। কিন্তু যেভাবে আমরা দেখলাম ছাত্রলীগ যুবলীগ নাজেহাল করলো, ভিডিও ধারণ করলো, এইটা তো আসলে আমাদের কাছে একটা সন্দেহের উদ্রেক তৈরি করেছে যে তাহলে কি ঘটনাটি কোনো আপনার সরকারের মাস্টার প্ল্যান ছিল কিনা, বা সরকারের একটা প্রকল্প ছিল কিনা। কারণ ঘটনা ঘটতে না ঘটতেই সেখানে ছাত্রলীগ যুবলীগ হাজির, মিডিয়া হাজির, লাইভ ভিডিও হাজির। তো কাজী এই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার বলবো কাঁচা আপনার কি বলে স্ক্রিপ্টের যে গল্প বা নাটক, এগুলো কিন্তু সরকার যে করে অনেক ক্ষেত্রে মানুষকে ফাঁসাতে, ভিন্নমত দমনে, এগুলো অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ফ্ল্যাশ হয়ে গেছে। কাজে মানুষ আর এই সস্তা গল্পগুলো খায় না। তো সেখানে আমার মানে প্রধানমন্ত্রীকে আমি গণভবনে গেছি, পাশ দিয়ে সালাম করেছি, কারণ তিনি স্বাভাবিকভাবে মাতৃতুল্য একজন মানুষ হিসেবে আমি তাকে সে সম্মানটা করেছি এবং আমার জায়গা থেকে আমি করি এখনও। কিন্তু তাই বলে সেটা নারী হিসেবে সে সম্মানটা দিয়েছি, বঙ্গবন্ধু কন্যা হিসেবে এদেশের মানুষের কাছেই তার আসলে অন্যরকম একটা রেসপেক্ট বা আবেগের জায়গাটা আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তাই বলে কি তার সমস্ত রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন সেটাকে আমরা মেনে নিব? কারণ বর্তমান যে আওয়ামী লীগ, যারা তো আপনার আসলে গণতন্ত্র মুখে বলে থাকে, প্রতিনিয়ত এমপি মন্ত্রীরা নীতি নৈতিকতার সবক দিয়ে থাকে, সংসদে দাঁড়িয়ে নীতি নৈতিকতার কথা বলে থাকেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, নিজেদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, বিবেক বুদ্ধি থাকে, আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি বৈধ উপায়ে রাষ্ট্র পরিচালনা করছেন কিনা, আপনি বৈধ জনপ্রতিনিধি কিনা, আপনি বৈধ এমপি, বৈধ মন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী কিনা, আপনাদের তো জিজ্ঞাসা করা উচিত। কাজেই এই যে আপনারা খুব নিজেদেরকে হুজুর, সহি, শুদ্ধ হিসেবে উপস্থাপনা করেন, অন্যের সমালোচনা করেন, আপনাদের নিজেদের চেহারাটা তো একবার আয়নায় দেখা উচিত। কাজেই নিজের দোষ না দেখে অন্যের পেছনে যে ছোটা, যেটা বলে আমাদের এই জাতির অনেকের জাতির বড় একটা অংশের একটা স্বভাব সুলভ আবার দোষেও পরিণত হয়েছে। তো সেই জায়গাতে আমাদের কনসার্নটা ছিল যে মামুনুল হকের বিষয় নিয়ে কি প্রধানমন্ত্রীকেও সংসদে আসলে কথা বলতে হবে? মামুনুল হক এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলেন, এতটা সরকারের কাছে একটা ফ্যাক্টর হয়ে গেলেন যে প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা কথা সংসদে বলে ওইটাকে লিগালাইজ করতে হবে। আমাদের কনসার্নের জায়গা ছিল এইটা, যে আসলে এগুলো এই যে বর্তমান সরকার তারা দমন পীড়নের নামে যা করছে, মানুষের চরিত্র হননের নামে যা করছে, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে যা করছে, এইটার একটা খুবই মানে আমি বলবো যে একটা মারাত্মক খারাপ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ র্যাবকে ব্যবহার করে প্রতিপক্ষকে গুম করছে, তুলে নিয়ে যাচ্ছে, ক্রস ফায়ারের নামে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে প্রতিপক্ষকে শেষ করে দিচ্ছে, মামলা হামলা দিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতে দিচ্ছে না। আচ্ছা, আওয়ামী লীগ কি ক্ষমতায় আজীবন থাকবে? এটা কি কেউ বিশ্বাস করেন? আমার তো মনে হয় যে কোনো পাগল এবং বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া এটা কেউ বিশ্বাস করতে পারেন না। কারণ স্বাভাবিকভাবে 2008 সালের 8ই ডিসেম্বরে 111-এর পরে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন নিয়ে আমরা আপনার নানা ধরনের আলোচনা, পর্যালোচনা বা যাই করি না কেন, কিন্তু তারপরেও সেখানে একটা
ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, সেটা অস্বীকার করে নাই। কিন্তু 2014 সাল এবং 18 সালে আপনাদের কি মনে হয় যে একটা সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আপনার ক্ষমতায় আসতো? কোনো পাগলেও বিশ্বাস করবে না। কাজে সেক্ষেত্রে এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যেও একটা দুর্বৃত্তায়ন ঘটিয়ে তারা এই যে জোর করে ক্ষমতায় আছে, এইভাবে তো বেশি দিন থাকতে পারবে না। কারণ আজকে প্রশাসন থেকে সমস্ত জায়গায় আজকে ক্ষোভ তৈরি হয়েছে, অসন্তোষ তৈরি হয়েছে। আপনারা দেখেন নাই যে 18 সালের কোটা সংস্কার আন্দোলন সারা দেশ অচল করে দিয়েছে ছাত্র বন্ধুরা, নিরাপদ সড়ক আন্দোলন। এগুলো কি আপনাদেরকে মনে হয় যে এই দু একটি ইস্যুর কারণেই এই আন্দোলনগুলো তৈরি হয়েছে? কখনোই না। সামগ্রিকভাবে যে রাষ্ট্রের চরিত্র, যে দমন পীড়ন, জনগণের অধিকার হরণ, নাগরিকদের সাথে তামাশা, এ সমস্ত বিষয়ের সম্মিলিত ক্ষোভ ওইসব আন্দোলনগুলোতে কিন্তু পড়েছে। সেই যে তরুণরা, আপনারা দেখেন যে 18 সালের পর থেকে যদি পর্যবেক্ষণ করেন, অ্যানালাইসিস করেন, ছাত্র যুবকরা কিন্তু একটু প্রতিবাদী হয়েছে, প্রতিবাদী হচ্ছে। বিভিন্ন জায়গায় গুম খুন, তাদের একজন মানুষকে আপনার অন্যায়ভাবে হয়রানি, আপনার একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এইরকম একটা কর্তৃত্ববাদী শাসন, এরকম একটা দমন পীড়নের মধ্যেও কিন্তু তারা একটু প্রতিবাদ করছে। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি ভেবে থাকে যে এক হচ্ছে যে আওয়ামী লীগের যে, আমি যেটা বলি, আমি মনে করি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে এখনও বড় একটা অংশ যারা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা করে থাকে, যারাও চায় যে আওয়ামী লীগ ভারতের গ্রিপ থেকে বের হয়ে আসুক এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অক্ষুণ্ণ থেকে বাংলাদেশের মানুষের এজেন্ডা নিয়ে কাজ করুক, ভারতের সাথে তারা একটা সম্পর্ক রাখুক, কিন্তু ভারতের দাসে পরিণত না হোক, এটা আওয়ামী লীগেরও অনেকে চায়। কাজে সেই ক্ষেত্রে আওয়ামী লীগে অনেক ভালো মানুষও রয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের যে বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের মধ্যে আপনি মনে করেন যে টাকা পয়সা, অবৈধ ব্যবসা বাণিজ্য, মাদক, চাঁদাবাজির সুযোগ তৈরি করে দিয়ে একটা অংশকে সরকার দুর্বৃত্তে তৈরি করেছে এবং তাদেরকে বিভিন্ন অপকর্মের ক্ষেত্রে ব্যবহার করে। হামলা মামলা, প্রতিপক্ষের মিছিল মিটিংয়ে হামলা করা, দমন পীড়ন, যেটা তারা বাইতুল মোকাররমের মতো একটা মসজিদেও যারা ভ্যান্ডালাইজ করতে দ্বিধাবোধ করল না, এরা তো সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। কাজে এই যে দুর্বৃত্তায়নের অংশটা এবং প্রশাসনের একটা অংশকে আপনার টাকা পয়সা দিয়ে আপনার প্রমোশন যা না পায় তার চেয়ে বেশি বেশি প্রমোশন দিয়ে একটা দুর্বৃত্তে পরিণত করেছে, যারা এই যে অকারণেই নাগরিকদের উপরে আপনার হামলা চালায়, হয়রানি করে, আপনার সংবিধান অমান্য করে, মানবতা বিরোধী কাজ করে। তারা কারা? সকলের বায়োডাটাই কিন্তু এই বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে মানুষের কাছে কিন্তু চলে গেছে। ডিবির কোন অংশটা বা প্রশাসনের মধ্যে থাকা কোন অংশটা গুম খুনের সাথে জড়িত, কাদের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যোগ সাজেশে এদেশ থেকে মানুষকে তুলে নিয়ে সীমান্তের ওপার ফেলে দেওয়া হয় কিংবা গুম করা হয়, ইলিয়াস আলীর মতো আগরতলা নিয়ে মেরে ফেলা হয়, এগুলো কিন্তু অলরেডি মানুষের কাছে ডাটাটা চলে এসেছে। কাজে এই যে যারা অপকর্মগুলো করছেন, তারা কি ভাবছেন যে আওয়ামী লীগই আপনাদের সেভিয়র হবে, আওয়ামী লীগই আপনাদের রক্ষা করতে হবে, আওয়ামী লীগ আমৃত্যু ক্ষমতায় থেকে আপনাদের রক্ষা করবে? এবং আওয়ামী লীগের বিশেষ করে আমি ছাত্রলীগ, যুবলীগ, রুট লেভেলে যারা আওয়ামী লীগ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা চান না যে স্বাভাবিকভাবে যে সরকার এইভাবে অস্বাভাবিক একটা প্রক্রিয়ায় বাংলাদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, গণমাধ্যম ধ্বংস করে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে ক্ষমতায় থাকুক। আপনারা কখনোই চান না, আমি এটা বিশ্বাস করি এবং আমি মনে করি যে আওয়ামী লীগের বড় একটা অংশই এই কনসার্নটি আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, আজকে যারা ছাত্রলীগ, যুবলীগের যে অংশটা এই যে মানুষের উপর অকারণে মারমুখী হচ্ছেন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে মানুষের উপরে হামলা মামলা চালাচ্ছেন, দলটা ক্ষমতা থেকে গেলে কি পরিণতি হবে? আপনারা কি একবার নিজেদেরকে কল্পনা করছেন যে আপনাদের কি অবস্থা হবে? আজকে আপনারা যে মানুষকে এলাকা ছাড়া করছেন, মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছেন, সম্পদ কেড়ে নিচ্ছেন, ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছেন, আপনারা কি যদি দলের ক্ষমতার পরিবর্তন হয় আপনাদেরকে এই পরিণতি বরণ করতে হবে না? এই যে মিরপুরের একজন এমপি আসলামুল সাহেব মারা গেলেন, তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন আপনারা সবাই জানেন। তার বিরুদ্ধে জমি দখলের অনেক অভিযোগ রয়েছে। এই যে তিনি মারা গেলেন, কত বিঘা জমি নিয়ে তিনি মারা গেলেন, কত কোটি টাকা নিয়ে তিনি মারা গেলেন, মাত্র 3.5 হাত মাটির নিচেই চলে গেলেন। দুঃখিত যে লাইভটি একটু কেটে গিয়েছিল, যেটা বলছিলাম যে আসলে
এই দেখেন যে ডিজিটাল বাংলাদেশের কথা দাবি করে, ডিজিটাল সুবিধাটাও হচ্ছে এক প্রকার এখন সরকারি দলের জন্য, যে আমরা মানে হচ্ছে লাইভ টেপও করতে পারি। আমি ধারণা করছি যে আসলে আমার বাসার আশপাশে এমন কোনো ডিভাইস ব্যবহার করা হচ্ছে বা ডিভাইস বসানো হচ্ছে যেটা আমার নেটওয়ার্ককে বিঘ্নিত করে। তো যাই হোক, তারপর যেই কথাটি বলে শেষ করব যে এই যে মারা গিয়েছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গিয়েছে, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেলে মানুষের প্রতিক্রিয়াটা কি, তাদের জানা যায় কতজন মানুষ আপনার হাজির হয়েছে, এবং অন্যান্য দলেরও বেশ কয়েকজন নেতাকর্মী মারা গিয়েছে, বিএনপি নেতা মওদুদ আহমেদ সহ বেশ কয়েকজন নেতা মারা গিয়েছে। দেখেন যে তারা মারা গেলে সোশ্যাল মিডিয়াতে মানুষের রিয়াকশনটা কি, মানুষের প্রতিক্রিয়াটা কি, কাজে এগুলো দেখেও কি আপনাদের নিজেদের বিবেক একটু জাগ্রত হয় না? এই যে করোনার সময়, করোনাকালীন সময়ে অনেক মানুষ চলে গেছে, কাজে এই যে যারা আজকে জোর জুলুম করে ক্ষমতা দখল করতে চান, ক্ষমতায় বসে আছেন, মানুষকে থামিয়ে দিতে চান, আপনাদের কি একটু মরণের ভয় নাই? মাথা কি সিমেন্ট দিয়ে বান্ধাই আইছেন যে দুনিয়াতে থাকবেন না? আজকে যাই হোক, সর্বশেষ অনেক কথা বলতে চেয়েছিলাম, লাইভটি হয়তো যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, তো যে কারণে শেষ করব। আবারও একটু বলবো যে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ লাইভ ছিল। জানি না আসলে এই কতক্ষণ এই কথা বলারও সুযোগটা থাকে, কারণ যেভাবে সরকার দমনপীড়ন করছে এবং আমাদের সহযোদ্ধাদেরকে হয়রানি করছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে জীবন যায় যাবে, এদেশের মানুষের অধিকারের প্রশ্নে এই মাফিয়াদের সাথে বিন্দুমাত্র আপোষ করব না, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তো বলেছি যে জীবন উৎসর্গ করব প্রয়োজনে। আজকে গুম করতে চেয়েছে, আল্লাহ রক্ষা করেছে। আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না, কিন্তু তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের আমাদের পাশে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যখন শুনবেন যে একজন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকে হয়রানি করা হচ্ছে, সবাই আশপাশ থেকে ঝাঁপিয়ে পড়বেন, কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আপনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়ান, তাহলে কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া সরকারের জন্য আপনার খুব সহজ হয়ে যাবে। আর যদি এই প্রজন্মের যে ছাত্র যুব আজকে এই একটা প্রতিবাদী সময়ের মধ্যে যে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, এইরকম একটা কর্তৃত্ববাদী সরকারের সময়ে দুঃশাসনের মধ্যে দিয়েও জন্ম নেওয়া সংগঠন যদি থেমে যায়, বাংলাদেশের মানুষ কিন্তু অন্ধকারের দিকে ধাবিত হবে। কারণ আপনারা দেখেছেন যে আমরা আমাদের জায়গা থেকে স্বাভাবিকভাবে, আমি বিএনপির রাজনীতি করি না, অন্যান্য দলের রাজনীতি করি না, কিন্তু বিএনপিরও যখন মানুষ নির্যাতিত নিপীড়িত হয়, অন্যান্য দল মত ধর্মের মানুষ যখন নির্যাতিত নিপীড়িত হয়, আমি কিন্তু তাদের পক্ষে কথা বলি। আমরা কথা বলেছি কারণ আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই মানুষের অধিকারের জন্য কথা বলতে হবে। আজকে অনেকেই আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে থাকেন যে আমি কি হেফাজতের পক্ষে নিচ্ছি কিনা, হেফাজতের পক্ষ হয়ে সাফাই গাই কিনা। আমি একটা জিনিস বলতে চাই বন্ধুগণ, যে সংক্ষেপে বললে যে দেখেন এই সরকার 2000 ক্ষমতা এসে প্রথম তার স্ট্রং প্রতিপক্ষ ছিল বিএনপি। বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, অনেককে হত্যা করেছে, কারাগারে গিয়ে নির্যাতন করেছে, অনেকে নখ তুলে দিয়েছে, চোখ তুলে দিয়েছে, নানাভাবে অমানবিক নির্যাতন করেছে। সেটি নিয়ে আমরা প্রতিবাদ করি নাই। বিএনপি কিছুটা স্বাভাবিকভাবে একটু সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু দুর্বল হয়েছে। তারপরে তার প্রতিপক্ষ জামাতকেও তারা একইভাবে সাইজ করেছে। তারপরে হচ্ছে তারা কি করেছে, এই যে সিভিল সোসাইটির যে অংশটা, সাংবাদিক সমাজের যে অংশটা, যারা এই জালিম সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, কথা বলে, তখন তাদেরকে টার্গেট করেছে। তারই শিকার হয়েছে মোস্তাক, কিশোর, সাংবাদিক কাজল, প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোর আপনার সম্পাদকদের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। কাজে এই যে আমরা যখন একটা অন্যায় দেখেও প্রতিবাদ করব না, আমরা সেখানে যখন জাতপাতে বিচার করব, ধর্ম বর্ণ ডিভাইডেশন করব, তখন কিন্তু ওই অত্যাচার, নির্যাতন, নিপীড়নটা আমাদের উপরে আসবে। আজকে মোদি বিরোধী আন্দোলন প্রথমে তো আমাদেরকে হয় আপনার 40 জনের মতো গ্রেপ্তার করেছে, তারপরে হেফাজতকে ধরেছে, তার আগে বাম সংগঠন, আপনার প্রগতিশীল ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সব বিভিন্ন সংগঠনের উপরে হামলা মামলা চালিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তো যখন এই বাম সংগঠনগুলোর উপরে হামলা হয়েছে, সে বাম করে না ডান করে, সেটা না দেখে যদি আমরা প্রতিবাদ করতাম দলমত নির্বিশেষে সবাই, হয়তো আমরা হামলার শিকার হতাম না, হেফাজত হামলার শিকার হতো না। কাজে আজকেই যে দুঃখিত, লাইভটা আবার একটু কেটে যাওয়ায় বিঘ্ন ঘটেছে, তবে আপনাদের সাথে আছি, এবং যে কারণে আমি আবারও বলবো যে
লাইভে যারা এতক্ষণ ছিলেন প্রত্যেকে সবার টাইমলাইনে শেয়ার করবেন, বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করবেন এবং বিশেষ করে দেশ বিদেশের সকলকে এই লিঙ্কটি শেয়ার করে পুরো বক্তব্যটি শোনার অনুরোধ করবেন, কারণ এগুলো এই মুহূর্তে দেশের একজন মানুষকে জানা দরকার। সে কারণে এই কথাগুলো বারবার রিস্ক নিয়ে বলছি। বারবার আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধারা আমাকে অনুরোধ করছেন আমি যেন লাইভে না যাই। এই মুহূর্তে যেহেতু সরকার আমাদের উপরে একটু দমনপীড়ন চালাচ্ছে, হামলা মামলা চালাচ্ছে, কাজে আমরা যেন একটু নমনীয় হই, তাহলে সরকার আমাদের প্রতি একটু কৃপা দেখাবে। এই মাফিয়াদের সাথে আপোষ করে এই অপশক্তি, কারণ আওয়ামী লীগ যতই বলুক মুখে যারা একটা অসাম্প্রদায়িক দল, আওয়ামী লীগই সবচেয়ে এখন বর্তমানে একটা সাম্প্রদায়িক দলে পরিণত করেছে। স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করে আওয়ামী লীগই সবচেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কাজকর্ম করেছে বা এখনও করছে। যে কারণেই মোদির মতো একজন ব্যক্তি, যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করে জেলে গিয়েছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন, তাকে এনে তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেন এবং মোদি খুব সগর্বে এদেশে এসে বলে যান যে তিনি নাকি স্বাধীনতার জন্য কথা বলতে গিয়ে আপনার জেলে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন গণমাধ্যম সেই বিষয়টি বের করে এনেছে যে মোদি আসলে প্রকৃতপক্ষে আপনার রাশিয়া এবং ভারতের যে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দেওয়ার জন্য যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিরোধিতা করে জেলে গিয়েছিলেন। কাজে আজকে আওয়ামী লীগ এইভাবে মানুষকে বোকা বানাতে চায়, ভুলভাল তথ্য দিয়ে, মিথ্যা ইতিহাস দিয়ে। আজকে তারা জিয়ার স্বাধীনতার খেতাব বাতিল করতে চায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো লোককে রাজাকার বলে, ডক্টর কামাল হোসেনকে পাকিস্তানের চর বলে, অথচ যাদেরকে নিয়ে বঙ্গবন্ধু কাজ করেছেন, যাদেরকে বঙ্গবন্ধু বিশ্বস্ত সহচর হিসেবে যাদেরকে নিয়ে এখানে সেখানে ঘুরেছেন। কাজেই সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বলছি, আওয়ামী লীগ আজকে বঙ্গবন্ধুর কথা বলছে, বঙ্গবন্ধুকে শুধুমাত্র তারা একটা রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। বঙ্গবন্ধুর যে সংগ্রামী চেতনা, দেশের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, তার আজকে 100 ভাগের 10 ভাগ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে নাই। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বড় একটা অংশ তারা শুধুমাত্র টাকা পয়সা কামাচ্ছে, দেশের বাইরে পাচার করছে, দেশের বাইরে সম্পদ করছে এবং অবস্থা খারাপ দেখলে যাদের দেশে সেফলি পাড়ি জমাতে পারে সেই প্রসেসটা মেনটেন করছে। কাজেই সেই ক্ষেত্রে আমি আবার অনুরোধ করব, তৃণমূলে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। আপনারা যদি রাজনীতি করতে চান, আমার সংগঠন ওইভাবে এখন পর্যন্ত শক্তিশালী হয় নাই, কিন্তু ভিন্ন মত এবং বিরোধী দলের যারাই রাজনীতি করছে গ্রামগঞ্জে প্রত্যেকের সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। আওয়ামী লীগ এখন কচু পাতায় পানির মতো অবস্থায় আছে, যে কোনো সময় ছিটকে পড়বে ক্ষমতায় থাকতে। তারা যতই দমন পীড়ন নীতি অবলম্বন করুক না কেন এবং যতই তারা বলুক না কেন যে ভারত তাদেরকে সমর্থন দেবে, কারণ আমি যেটা জানতে পেরেছি বা আমি যেটা বুঝতে পারছি, এখন ভারতও কিন্তু বাংলাদেশকে নিয়ে তাদের একটা পলিসি আপনার যেটা বলে যে পুনর্পর্যালোচনা করছে। যে কারণ আওয়ামী লীগের আমলে যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট বাংলাদেশের জনগণের মাঝে তৈরি হয়েছে বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে মানুষের মনে আপনার প্রতিবাদী চেতনার জাগরণ ঘটছে, সেই ক্ষেত্রে এখানে ভারত হয়তো তার আপনার যেটা বলে অবস্থানটা হারাতে পারে। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আশা করি যে ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক, ভারতের পক্ষ হয়ে যারা কাজ করে, ভারতের বুদ্ধিজীবীরা, তারা অবশ্যই বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি হয়তো পাল্টাতে পারেন। কাজেই সেই ক্ষেত্রে আপনারা যারা তৃণমূলে রাজনীতি করেন, ওই যে শামীম ওসমানরা, এরকম ব্যক্তিরা তো আপনারা দেখেছেন যে দেশ ক্ষমতার পট পরিবর্তন হলে তারা দেশ থেকে হাওয়া, ক্ষমতায় থাকতে খুব একজন বীরের মতো গর্জন দেয়। কাজেই তৃণমূলে যারা রাজনীতি করেন তাদেরকে দেশে থাকতে হবে। দয়া করে বলবো যে আপনারা ভিন্ন মত এবং বিরোধীদের উপরে আপনারা দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করার জন্য দমন পীড়ন চালাবেন না। আজকে মহেশখালীতে আমাদের একজন নিরপরাধ সহযোদ্ধা, অত্যন্ত ভালো মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের লোকের আওয়ামী লীগের অফিস ভেঙে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে, তার নামে মামলা দিয়েছে এবং ছবি দিয়ে পড়ে দিচ্ছে একে ধরিয়ে দিন। এবং সেই লোকটা একটা বিপিনুর হাডার নামে তার দোকানটার সাইনবোর্ড দিয়েছিল, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায়, সেটি সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় সেই দোকান ভাঙচুর করেছে, লুটপাট করেছে। তার অন্তঃসত্ত্বা বউ, লোকটি আমার কাছে কেঁদে দিয়েছে যে তার অন্তঃসত্ত্বা বউ 2-1 দিন পরে তার বেবি হবে, সেই বউটি পর্যন্ত ঘরে থাকতে পারছে না। এই যে অভিশাপ, এই যে মানুষের অভিশাপ, এই যে মানুষের আর্তনাদ, এই আর্তনাদে আওয়ামী লীগ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রায় আমরা দেখেছি সংবাদ সম্মেলনে চোখের পানি ফেলেন। তিনি বলেন যে স্বজন হারার বেদনা তার চেয়ে কেউ ভালো বুঝবে না। আমরা বিশ্বাস করি স্বাভাবিকভাবেই 75-এ যেভাবে তার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে ঘাতক দল, সেটি একটু অমানবিক কাজ ছিল। আমরাও সমব্যথী, আমরাও সেই কথাটি বলি। যদি রাজপথে আজ শোনা যে মিছিল হতো বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার শোনা যেত বঙ্গবন্ধুর মুক্তি চাই, বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা,
আমরা রিয়েলাইজ করি বঙ্গবন্ধুকে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি আজকে যেসব পরিবারকে আপনার সরকার ক্ষমতায় থাকার জন্য গুম খুন করছে, শত শত পরিবারকে তাদের স্বজন হারা করেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, মায়ের সামনে ছেলেকে গুলি করেছে, গুম করেছে, একজন গর্ভবতী নারী যখন পালিয়ে বেড়াচ্ছে তার সন্তান জন্মদান করার জন্য, এই কষ্টগুলো, এই আর্তনাদগুলোকে আপনার কানে পৌঁছায়? ওই গণভবনে ক্ষমতার দেয়ালের প্রাচীর ভেদ করে আপনি কি এই সাধারণ মানুষের আর্তনাদ শুনতে পান? যদি আপনি পেতেন তাহলে তো আপনি তাদের জন্য কিছু করতেন, নাকি আপনার কানে আজকে শুধুমাত্র ক্ষমতার ধ্বনি বা ক্ষমতার পদধ্বনি, বা যেটা বলে যে ক্ষমতার আপনার মসৃণ মোহ সুর বাজছে যে ক্ষমতাই চাই আপনার? সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি মানবিক হন। আজকে দেশের যে সংকট, এই সংকট বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যেভাবে আপনার একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা যেমন ভিন্ন মত বিরোধীদের কর্মসূচিকে প্রতিহত করার জন্য সশস্ত্র অবস্থান নেয়। এর আগে আপনারা দেখেছেন দেশে অস্ত্রশস্ত্র রামদাও নিয়ে ছাত্রলীগ যুবলীগ মিছিল করছে, বিএনপি জামাতের চামড়া তুলে নেব আমরা, তাদেরকে দেশে থাকতে দেব না, আমাদের বিরুদ্ধে মিছিল করছে। আরে ভাই, আপনারা যদি 5টা দিতে পারেন, আমরা তো 2টো দেওয়ার সক্ষমতাও আমাদের আছে। আমরা যখন মার খাচ্ছি তখন তো বাধ্য হয়ে আমাদেরকে বাঁচতে হলে মার উল্টো দিতে দেওয়ার চেষ্টা করতে হবে। কাজে সেই ক্ষেত্রে পরিণতিটা কি হবে? কিন্তু আপনারা তো দেশকে সেই সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে মানুষ ঘরে ঘুমাতে পারে না মিথ্যা মামলা হামলায়। আজকে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনারা বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছেন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদকে হয়রানি করছেন, অন্যান্য রাজনৈতিক দলকে হয়রানি করছেন। এগুলো ঠিক না। এর পরিণতি আপনাদেরকেও সাফারার হতে হবে। যেমনি ভাবে বিএনপি র্যাব গঠন করেছিল, কিন্তু সেই র্যাবের নিষ্ঠুর নির্মম নির্যাতনে বিএনপি হচ্ছে আপনার, আমি বলবো তারাই হচ্ছে সেই আপনার নির্যাতনে বিদ্ধ হয়েছে। ঠিক একইভাবে আজকে আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করছেন, ছাত্রলীগ যুবলীগকে যেভাবে গুন্ডা লীগে পরিণত করেছেন, আপনাদেরকেও কিন্তু এর পরিণতি ভোগ করতে হবে। কাজে সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যারা লিবারেল রাজনীতি করেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন, যারা চান যে দেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাক, তাদের প্রতি অনুরোধ থাকবে যে দয়া করে যা করেছেন, এখন অন্তত বাংলাদেশটাকে রক্ষা করেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনেন, বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করেন, যেন অন্য কেউ ক্ষমতায় আসলেও যেন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করতে না পারে, নির্বাচন কমিশন যেন একটা স্বাধীন নির্বাচন আয়োজন করতে পারে, বিচার বিভাগকে শক্তিশালী করেন, যেন কেউ চাইলেও আপনার বিচারপতিদেরকে প্রভাবিত করতে না পারেন, কোর্টকে যেন নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রশাসনকে শক্তিশালী করুন, যেন আজকে পুলিশ ভাইদেরকে, সেনাবাহিনীকে, আপনার ম্যাজিস্ট্রেটদেরকে, অন্যান্য বাহিনীগুলোকে যেন রাজনৈতিক দলের প্রভাবে বা এমপি মন্ত্রীদের আপনার দ্বারা প্রভাবিত হয়ে কাজ করতে না হয়। ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করুন। ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয় তাহলে আপনারা ক্ষমতা ছাড়লেও রক্ষা পাবেন। যেই আশঙ্কাটা ওবায়দুল কাদের সাহেব করেছিলেন, আমাদের চট্টগ্রামের মরহুম নেতা আপনার মহিউদ্দিন চৌধুরী আজকে নাই, মারা গিয়েছেন, তাদের একটি সমাবেশে গিয়ে আপনার চট্টগ্রাম বলেছিলেন, এই যে টাকা করেন, টাকা পয়সা কামিয়েছেন, দল ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে পালাতে হবে। কাজী ক্ষমতার দম্ভে আজকে মানুষের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েন না, মানুষের উপরে দমন পীড়ন চালিয়েন না, জোর করে ক্ষমতায় থাকতে চাইেন না, আর বাংলাদেশের লাশের বন্যা বয়েন না। তার পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। দয়া করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আজকে এই যে মহামারী অবস্থা চলছে, আমিও মারা যেতে পারি, প্রধানমন্ত্রীও মারা যেতে পারে, ওবায়দুল কাদের সাহেবও মারা যেতে পারে। ওবায়দুল কাদের সাহেব তো একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাদের অন্তত একটু নমনীয় হওয়া উচিত, মানুষের প্রতি সহনশীল হওয়া উচিত। কে কখন মারা যায় বলা যায় না। কাজেই সেই ক্ষেত্রে বিনয়ের সাথে অনুরোধ করব, অনেক হয়েছে সংঘর্ষ, অনেক হয়েছে সহিংসতার রাজনীতি, অনেক হয়েছে বিরোধী দলকে বা ভিন্ন মতের উপর দমন পীড়নের রাজনীতি। এখন অন্তত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। সমস্ত রাজনৈতিক দল সংগঠনগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্যের দিকে আপনারা একটা ডায়লগের সূচনা করুন। ভার্চুয়ালি এই করোনা পরিস্থিতিতে দিয়ে সেটা শুরু করুন। এবং এই যে করোনাকালীন সময়ে স্বাভাবিকভাবে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে, হাহাকার করছে, সেখানে বাংলাদেশের মতো দেশ কি হবে, কি হতে যাচ্ছে? ভেন্টিলেটর নাই, আইসিইউ নাই,
মানুষ ঘুরে ঘুরে মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না। সেক্ষেত্রে দয়া করে অন্তত এই মহামারীর এই সুযোগকে কাজে লাগিয়ে অন্তত বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের সাথে ভার্চুয়ালি মিটিং করুন, এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবেন সম্মিলিত একটা উদ্যোগ নিন, যেন যেখানে সকলের একটা এনগেজমেন্ট থাকে এবং আমরা সকলে মিলেমিশে এই করোনা পরিস্থিতি আমরা মোকাবেলা করি। এবং বিশেষ করে এই মুহূর্তে যারা লাইভ শুনছেন, লাইভ দেখেছেন, তাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, করোনার বর্তমান পরিস্থিতিটা কিন্তু আসলে একটু ভয়াবহ অবস্থা। এই যে করোনার যে ভ্যারিয়েন্ট, নানা ধরনের ভ্যারিয়েন্ট, সেটা একটু ভিন্ন ধরনের এবং মানুষ আক্রান্ত হলে খুব ভোগান্তিতে পড়ছে। কাজেই সেই ক্ষেত্রে অবশ্যই যারা বাইরে চলাফেরা করবেন, মাস্ক পরে চলাফেরা করবেন, একটু সচেতন থাকবেন। কিন্তু তাই বলে ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা যদি বন্ধ করে দেওয়া হয়, আসলে সেটা বাংলাদেশ সরকারের সক্ষমতা আছে কিনা এই যে বৃহৎ জনগোষ্ঠীকে তারা আপনার যেটা বলে যে খাওন পরন দিতে পারবে, তাদের দেখভাল করতে পারবে। লকডাউন করার আগে অবশ্যই নিম্ন আয়ের মানুষের আপনার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। নিম্ন আয়ের মানুষ যেন একটা আর্থিক সুবিধা পায়, সেই সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে হবে, দেন একটা লকডাউনে আপনারা যেতে পারেন। আর একটা কথা আমি বলে শেষ করতে চাই, যেটি হচ্ছে এই যে বিশেষ করে গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়, ওয়াচডগ বলা হয়, সেসব গণমাধ্যম আজকে কিছু কিছু গণমাধ্যম যেটা বলছি, আপনারা সরকারের তো একটা চাপ আছেই, তারপরে আপনারা যে ধরনের কাজ করছেন এবং সরকার গণমাধ্যমকে যেই জায়গায় নিয়ে যাচ্ছে, এটাতে গণমাধ্যমের ভবিষ্যৎটা কি? আজকে ওই কি রফিকুল ইসলাম মাদানী সাহেবের মোবাইলে নাকি পর্ন ভিডিও ছিল, এইটা গণমাধ্যম জানে কিভাবে? নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার লোকগুলো বলেছে। গোয়েন্দা সংস্থার লোকগুলোর কি এই অধিকার আছে কিনা যে একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করার বা ব্যক্তিগত সিকিউরিটিকে আপনার পাবলিকের সামনে প্রকাশ করা? ধরে নিলাম যে যদি মাওলানা রফিকুল হক সাহেবের ভিডিও পর্ন ভিডিও থাকে, সেটা গোয়েন্দা সংস্থা তার ব্যক্তিগত মোবাইল দেখার কে? এবং কি কোন ব্যক্তি কার সাথে, কার বউয়ের সাথে আলাপ করে, না ভাইয়ের সাথে আলাপ করে, প্রেমিকার সাথে আলাপ করে, না বান্ধবীর সাথে আলাপ করে, এই যে ফোনালাপ, এই ফোনালাপ যারা ফাঁস করছেন তারা কিন্তু মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করছেন। কাজে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন মানবতা বিরোধী আইনে, এই যে যারা ফোনালাপ ফাঁস করছেন এদেরকেও কিন্তু মানবতা বিরোধী আইনের আওতায় এনে বিচার করা যাবে। তারা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করছে, সেটাকে পাবলিক করে দিচ্ছে, তার সম্মানহানি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে। আজকে কিংবা কালকে পরিস্থিতি পাল্টাবে, কারণ মানুষ আজকে ক্ষুব্ধ, প্রশাসন বিভক্ত, মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন আসন্ন। কাজেই এই যে মানবতা বিরোধী কাজ করছেন, সংবিধান বিরোধী কাজ করছেন, বেআইনি কাজ করছেন এবং সেগুলো গণমাধ্যমের মাধ্যমে লেগালাইজ করছেন, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু বিচারের মুখোমুখি হবেন। কাজেই গণমাধ্যমকে বলবো, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আপনার গোয়েন্দা সংস্থা আপনাদেরকে এই অডিও রেকর্ড, এই সমস্ত আজগুবি অদ্ভুত তথ্য প্রকাশ করলেও আপনারা অন্তত এগুলো প্রকাশ করেন না। যে না, আপনারা বলেন যে স্বাভাবিকভাবে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনরা খুব দাম্ভিকতা দেখিয়েছিল, খুব হামতাম করেছে। আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কোথায় আছে? খবর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা দেশে থাকতে পারতেছে না। কাজেই তাদের, আপনাদেরকে যারা এই অডিওগুলো, এই সমস্ত আজগুবি ব্যক্তিগত তথ্য আপনাদেরকে দেয়, বিভ্রান্তি ছড়ায়, তাদেরকে আপনারা বলেন যে আমরা এগুলো প্রচার করতে পারবো না। এগুলো মানবাধিকার সংগঠনগুলো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ইন্টারন্যাশনালি আমরা নিষেধাজ্ঞায় পড়ব, আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে রেড লিস্ট হতে পারে। তো যাই হোক, সর্বোপরি যে আহ্বানটি রেখে শেষ করতে চাই যে বর্তমান পরিস্থিতিতে সরকার আসলে বিরোধী এবং ভিন্ন মতের উপরে বেশ দমনপীড়ন চালাচ্ছে এবং দমনপীড়ন চালাতে পারে। ভিন্ন মত এবং বিরোধীদের বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে গুম করতে পারে। বিশেষ করে যেহেতু বর্তমানের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্র এবং বিশেষ করে আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ আপনার অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে দমন পীড়নে কিন্তু বেশ কিছু আলেম ওলামা ছাত্রদের গুম করা হতে পারে, আটক করা হতে পারে। পাশাপাশি এই যে আমাদের মতো যারা সরকারের কাছে থ্রেট, যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যাদেরকে সরকার একটা শক্তি হিসেবে মনে করে, বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মতো কিংবা আপনার বিএনপির মতো বড় সংগঠন, তাদেরও বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু মিথ্যা মামলায় জড়াতে পারে। আমি বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সারা দেশের
আমার নেতাকর্মীদেরকে একটা কথা বলবো, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে দেশের জন্য। 52 সালে যদি সালাম, রফিক, শফিক, বরকত, জব্বাররা যদি নিজের জীবনের মায়ের কথা চিন্তা করতো, তাহলে আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতাম না। 71-এ যদি মানুষগুলো তাদের নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধে না যেত, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। কাজেই আজকে দেশে একটা গণতান্ত্রিক সংকট রয়েছে। শুধু গণতান্ত্রিক সংকট না, দেশে ন্যায় বিচার নাই, মানুষের অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, একটা মাফিয়া সরকারের অধীনে দেশ চলছে, বিদেশে একটা অপশক্তির আধিপত্যবাদ এখানে চলছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য অবশ্যই আমাদের ছাত্র যুবকদেরকে ইতিহাসের ন্যায় সাহসী ভূমিকা পালন করতে হবে। কারণ ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, সমস্ত সংকট উত্তরণে ছাত্র এবং যুবকরাই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারাই সাহসী ভূমিকা পালন করেছে, তাদের মাধ্যমেই জাতির কল্যাণ অর্জিত হয়েছে। কাজে আজকের যে সংকট, এই সংকট উত্তরণে অবশ্যই ছাত্র যুবক তরুণদেরকে আপনার জেগে উঠতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে একটা কথা, যে বর্তমান যে প্রেক্ষাপট, এইখানে আপনার কে সাম্প্রদায়িক, কে বাম, কে ডান, কে সেকুলার, কে নন সেকুলার, এই বিভাজন যদি আমরা করি, তাহলে আলটিমেটলি এই মাফিয়ারাই লাভবান হবে। এই সরকারের দমন পীড়ন হচ্ছে লিগালাইজ হবে। এবং ওই যেটা বললাম, মোদী বিরোধী আন্দোলন করেছে আমরা, কিন্তু ভারতের গণমাধ্যম যেমন প্রচার করছে এটা উগ্র মৌলবাদীদের কাজ, ফ্যানাটিক গ্রুপের কাজ, এইভাবে তারা অপপ্রচার করে সরকার কিন্তু ফায়দা নেবে। কাজে সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো, এই মুহূর্তে দেশের স্বার্থে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা আছে আমরা যেন রাখি। এবং আরেকটা কথা বলে শেষ করব, বিশেষ করে আপনারা জানেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বেশ কিছু সহযোদ্ধা আহত হয়েছে এবং আমাদের বেশ কিছু সহযোদ্ধা আপনার হামলার শিকার হয়েছে, অন্যায়ভাবে তারা কারাগারে আটক রয়েছে। এবং যেটা আপনারা দেখেছেন কিছুদিন আগে, আপনার আমাদের 5 জন সহযোদ্ধা, একজন নারী ও সহযোদ্ধা সহ, তারা কারাগারে গিয়েছিলেন যে আটককৃত সহযোদ্ধাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। অবশ্যই 4-5 মিনিটের মধ্যেই শেষ করব। তো আবারও বলবো যে লাইভের সাথে যারা আছেন, আবারও লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন। তো আমাদের সহযোদ্ধা মায়া সহ, আরজেট মায়া, তার বিবাহ ঠিক হয়েছিল, এই মেয়েটি সহ 5 জন গিয়েছিল তারা এই আমরা আটককৃত সহযোদ্ধাদের সাথে দেখা করতে, একটু খাবার দেওয়ার জন্য। সেখানে তাদেরকে অন্যায়ভাবে, আমি বলবো কিছু অসাধু পুলিশ, কিছু দুর্বৃত্ত পুলিশ, তারা তাদের প্রথমে একজনকে আটক করেছিল, তাকে আপনার ছাড়াতে গিয়েছিল 2 জন, তাদেরকে আটক করেছিল, তাদেরকে ছাড়াতে গিয়েছিল 2 জন, তাদেরকে আটক করেছে, এভাবে 5 জনকে আটক করেছে। এবং তাদেরকে ধরে তাদের পরিবারের কাছে ফোন দিয়েছে, টাকা পয়সা চেয়েছে, টাকা পয়সা দিতে পারেনি বিধে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। এইভাবে দেশের বিভিন্ন জায়গায় যেমন অসংখ্য ভালো পুলিশ অফিসার রয়েছে, মানবিক পুলিশ অফিসার রয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে, দেশপ্রেমিক অফিসাররা রয়েছে, তেমনি এরকম কিছু অসাধু দুর্বৃত্ত প্রশাসনেও রয়েছে, যারা এইভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই আওয়ামী দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে মানুষকে হয়রানি করছে, টাকা পয়সা নেওয়ার ধান্দা করছে। কাজেই প্রশাসনের মধ্যে যারা ভালো রয়েছেন, যেসব ভাই বোনেরা, তাদেরকে বলবে এই ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, এই দুর্বৃত্তদের পরিচয়গুলো আপনারা বিভিন্নভাবে ফ্ল্যাশ করবেন, গোপনে গোপনে ওদের অপকর্মের ভিডিও ধারণ করবেন, ভিডিও ধারণ করে সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন, যেন ওদের চেহারাটা মানুষ জানতে পারে। তো যেটি বলছিলাম, এই যে আমাদের 52 জন সহযোদ্ধা আপনার গ্রেপ্তার হয়েছে, অনেকে আহত হয়েছে, তো তাদের আসলে এই যে আপনার সহযোদ্ধাদের জেলে একটু থাকা খাওয়ার সুব্যবস্থা করা, এবং আপনার এই যে আহতদের আপনার চিকিৎসা করানো, এবং এই যে যারা বিভিন্ন মামলা টামলা নিয়ে দৌড়াচ্ছে, আদালতে দৌড়াচ্ছে, থানায় দৌড়াচ্ছে, এদের সামগ্রিকভাবে কিছু আমাদের আসলে যে মারাত্মক খরচ হচ্ছে, এই খরচগুলো আমাদের পক্ষে বহন করা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা একটা গণফান্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছি। আমার এই পেজটার পিন পোস্টটি দেখবেন আপনারা, সেখানে একেবারে আপনার সফট কপি, হার্ড কপি সহ পোস্ট দেওয়া আছে। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, দেশের এই মুহূর্তে গণতন্ত্রের সংগ্রামে আছেন, যারা মনে করেন যে দেশের এই গণতান্ত্রিক সংগ্রামে আপনারা রাজপথে এসে সামিল না হলেও অন্তত আপনারা অন্যভাবে সামিল হতে চান, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং সেখানে কয়েকটি আপনার বিকাশ নাম্বার দেয়া আছে এবং কয়েকটি রকেট নাম্বার দেওয়া আছে, একটা ইউক্যাশ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে।
এই নাম্বারগুলোতে আপনারা চাইলে হচ্ছে টাকা পাঠাতে পারেন। অবশ্যই টাকা পাঠিয়ে আপনারা, আমাদের দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহেরের নাম্বারটি হচ্ছে 01855641260, আরেকটা নাম্বার হচ্ছে আমাদের ফাহিমের, যে নাম্বারটি হচ্ছে 015052247। এই দুইটা নাম্বার হচ্ছে আপনারা অর্থ পাঠিয়ে নিশ্চিত হতে ফোন দিবেন যে ভাই আমি অমুক নাম্বারে এত টাকা পাঠিয়েছি বা অমুক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়েছি, যাতে আপনার অর্থটা সঠিক জায়গায় এসেছে কিনা সেটা জানার জন্য। আর সেখানে যেমন বিকাশ নাম্বারগুলো আছে, যেটি বলে যেমন প্রথম নাম্বারটি আছে 01301581500, আরেকটা নাম্বার হচ্ছে 01852309124, আরেকটা নাম্বার হচ্ছে যেমন আপনার 01680754282, আরেকটা নাম্বার হচ্ছে যেমন আপনার প্রথম তিনটা ছিল বিকাশ, আর রকেটের দুটো নাম্বার হচ্ছে 0172724005677, আরেকটা নাম্বার হচ্ছে রকেট 01819603614, আরেকটা হচ্ছে ইউকেশের নাম্বারটা হচ্ছে 01819603614, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে এমডি শহীদুল ইসলাম ফাহিম, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1721050048531, ব্রাঞ্চ হচ্ছে দিনাজপুর, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট। তো এখন আসলে মোশাররফ করিমের নাটকের মতোই হয়ে গেল যে টাকার কথা শুনলে অনেকের নেটওয়ার্ক থাকে না, তো টাকার কথা শুনে দেখা যায় অনেকের হয়তো ভিউ কমে গেছে। তো যাই হোক, আমরা বিশ্বাস করি যে ঠিক আছে, আমাদের যারা ভালোবাসেন, আমাদের যারা মন থেকে সাপোর্ট করেন, তারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করার মাধ্যমে বা আমাদের যে এই যে সামগ্রিকভাবে আমরা এই যে বর্তমানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটু সংকটে আছি, এই সংকট থেকে উত্তরণে আপনারা যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন এবং আমাদের এই বার্তাটি সকলের কাছেই পৌঁছে দিবেন। তো যেই কথাটি বলে শেষ করব, বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ আপনারা জানেন যে একটা নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করছে, এবং ইতিমধ্যেই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সাবেক রাষ্ট্রদূত, আমলা, প্রশাসনিক লোকজন অনেকের সাথেই আলাপ আলোচনা আমরা করেছি, এবং তারা অনেকেই আমাদের সাথে খুব পজিটিভ রেসপন্স দিয়েছেন, এবং অন্যান্য দলেরও বিভিন্ন লোকজন, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা অনেকে বলেছেন যে যেহেতু তারা অনেকে সিনিয়র নাগরিক, আমরা যদি দলের ঘোষণাটা দেই দেন তারা আমাদের সাথে আসলে কমফোর্টেবলি ইনগেজ হতে পারেন। তো আশা করি আমরা খুব শীঘ্রই সেই দলের ঘোষণাটা আমরা দিব। তো এখন অনেকে আসলে বলছেন যে আমরা দলের ঘোষণার কথা বারবার দিয়েও আমরা ঘোষণা করি নাই। তো অনেকে আবার একটু বলছেন যে ভাই আপনারা তো সেই সরকার বিরোধী আন্দোলন, সেই যারা ঘোষণা করেছিল যে ঈদের পরে আপনাদের তো সেইভাবে হয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলবো, দেখেন, ওয়ান ম্যান ওয়ান পার্টি নাম সর্বস্ব রাজনৈতিক দল তো ঘোষণা করলে আমরা বহুত আগেই করতে পারতাম, কারণ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে ডাকসুর ভিপি নুরুল হক নূর এই নামটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষের ভালোবাসার একটা পাত্রে পরিণত হয়েছে, যে কারণে চাইলে আমরা একটা রাজনৈতিক দল করতে পারতাম, এতদিনে ঘোষণা দিলেই হয়ে যেত, কিন্তু আমরা সেটা চাই নাই। কারণ আমরা মনে করি আমরা যেমন তরুণরা আছি, ছাত্র যুবকরা, তেমনিভাবে যাদের আবার দীর্ঘদিনের একটা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, কূটনীতিতে একটা অভিজ্ঞতা আছে, তাদেরও আমাদের দরকার। সে কারণে আমরা নবীন এবং প্রবীণের সমন্বয় করতেছি, যে কারণেই আমাদের একটু সময় লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মার্চ মাসটা টার্গেট ছিল, নানা কারণে আমরা মার্চ মাসটা আমরা করতে পারি নাই। আমাদের এপ্রিলে টার্গেট ছিল, সেখানে আমরা এই যে মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে যে মামলার শিকার হয়েছি, আমাদের রাজনৈতিক কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছে, আমাদের সহযোদ্ধারা অনেকে আহত হয়েছেন, অনেকে কারাগারে আছেন। কাজে এই মুহূর্তে আমরা আসলে সেই রাজনৈতিক দলের ঘোষণাটা আমরা দিতে পারি না, সেটা সঠিক এবং নৈতিক হবে না, যে কারণে আমরা আরেকটু সময় নিচ্ছি। তো খুব আশা করি যে খুব শীঘ্রই আপনারা এই আমাদের যে রাজনৈতিক স্বতন্ত্র অবস্থান সেটি আমরা ঘোষণা দেব। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চাই না। আমরা বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটা নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে চাই, যেই ক্ষেত্রে আমাদের রাজনীতিটা এরকম হতে পারে যে ধরেন আপনার বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ, বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের রাজনীতিটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের লোকজন ধর্মার খাও, মাছ বাজার, গরুর বাজার, আপনার রাস্তাঘাট, সরকারি খাস জমি সব তারা দখল করে খায়।
পুলিশ প্রশাসন আইন আদালত সব কিছু তাদের কথায় তাদের প্রভাবে উঠে বসে। বিএনপি ক্ষমতা থাকলে তাই অন্যান্য অনেক রাজনৈতিক দল ক্ষমতা ছিল, এরকমই ছিল। কিন্তু আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন, আর যে রাজনৈতিক দল এবং সরকারের কার্যক্রম ভিন্ন হবে। একই সাথে একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান এবং সরকারের প্রধান হতে পারবে না, যেটা বর্তমান আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি আবার সরকারেরও সেকেন্ড ম্যান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি আবার আওয়ামী লীগের সভানেত্রী। কাজে তিনি আওয়ামী লীগের যখন একটা দলের দায়িত্বে থাকবেন, তার মধ্যে তো একটা দলীয় দৃষ্টিভঙ্গি কাজ করবে। তিনি তো তখন প্রধানমন্ত্রী হিসেবে সার্বজনীন ভূমিকাটা রাখতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা আছে এরকম একটা সংস্কার। এবং আমরা বলেছি যে আপনার একই ব্যক্তি দ্বিতীয়বারের বেশি আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটা সংবিধান আপনার বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো, মানবাধিকার কমিশন, এগুলোকে আপনার ক্ষমতার দিতে হবে, স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিতে হবে, এবং তরুণ প্রজন্মকে একটা রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কারণ বাস্তব কথা হচ্ছে আমাদের এই বয়োজ্যেষ্ঠদের অনেকের চিন্তা ভাবনা সেই পুরানো আমলের, যে কারণে এই বর্তমান সংসদেও দেখেন অসংখ্য মানুষ রয়েছে যারা এসএসসি মানে ইন্টার পাস না, গ্রাজুয়েশনও করতে পারেনি। একটা দেশের আপনার সংসদ সদস্যরা গ্রাজুয়েট না, তারা কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরবে এবং আপনার এই তথ্য প্রযুক্তি বা বিজ্ঞানের অগ্রযাত্রার এই যুগে বাংলাদেশকে এগিয়ে নেবে? তারা যে কারণে আমলা নির্ভর হয়ে যাচ্ছে, আমলারা যেভাবে ফাইল তৈরি করে, প্রস্তাবনা তৈরি করে, সেভাবে কাজ করে, যে কারণে আপনারা ওই জাফরুল্লাহ চৌধুরী যেটা বলেন যে এই সরকার এসটি ইমামের মতো আমলা দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায়, যে কারণে তারা গণতন্ত্রের কবর রচনা করে আজকে দেশে একটা আমলাতন্ত্র কায়েম করেছে, এবং আমলাতন্ত্রকে ঠিক রাখার জন্য তাদের দলীয় সাঙ্গপাঙ্গ দিয়ে একটা গুন্ডাতন্ত্র কায়েম করেছে। কাজে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো প্রশাসনের মধ্যেও যারা ইতিবাচক মনোভাবের রয়েছেন, আপনারা যারা দেশকে একটা নতুন জায়গা দেখতে চান, বাংলাদেশের এই মারামারি, কাটাকাটি, দমন পীড়ন, সহিংসতার রাজনীতি, নাটকের রাজনীতি, বিদেশি অপশক্তির প্রশ্রয় রাজনীতি আপনারা দেখতে চান না, একটা সহনশীলতার রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি, একটা বাংলাদেশপন্থী যারা রাজনীতি দেখতে চান, তারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সাথে যুক্ত হন এবং আমাদের সাথে থেকে আমাদের এই পজিটিভ কাজকর্মগুলোকে এগিয়ে নেন, এবং আপনাদের চিন্তা ভাবনাও আমাদের মধ্যে, আমাদের মাধ্যমে আপনার ইমপ্লিমেন্ট করে দেশের মানুষকে জানান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ লাইভ করেছি, কারণ কথা বলার সুযোগ থাকে না সবসময়। যতক্ষণ বলতে পারি আল্লাহ পাক সুস্থ রাখে এবং হেফাজত করে, ততক্ষণ বলার চেষ্টা করি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরস্পরের প্রতি সহনশীল আচরণ করবেন, কোনো উগ্রতা দেখাবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি আমি মানুষ হিসেবে আমাদের অবশ্যই একটা দায়িত্ব আছে নিজে ভালো থাকার পাশাপাশি অন্যকে ভালো রাখার। কাজে নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, এবং করোনাকালীন এই সময়ে মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ধন্যবাদ সকলকে।